আপনি যদি দেখেন এই পাবনার 3 জন বাটপার আছে, এই 3 জন বাটপারের ভিতরে একটা চপ্পু বাটপার সবচেয়ে বড় বাটপার, আর তার আরেক বাটপার হচ্ছে আবু সাইদ বাটপার, আরেক বাটপার হচ্ছে হাবিবুর রহমান হাবিব। এদের অবস্থা হচ্ছে এই মীর জাফর এবং মীর মদনদের মতো অবস্থা হবে, যেরকম আপনার বঙ্গবন্ধুর খুনি মোস্তাকের হয়েছিল, সেই একই অবস্থা হবে। আপনি ক্ষমতায় থাকার জন্য এখন জায়গা থেকে উঠে এসে বারবার সালাম দিচ্ছেন, তার মানে কি আমরা বুঝি না? আর তারাই বলে এই 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 মুচলেকা প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলছে যে বঙ্গবন্ধু নাকি জয় পাকিস্তান বলেছেন। তাহলে এইরকম যদি কোনো প্রমাণ থাকে ভিডিও দেখান, সেইগুলো তো দেখাতে পারেন না। আমি ভিডিও দেখাতে পারি, যে আমি ছবি দেখাতে পারি যেখানে বাকশালের অনুষ্ঠানে জিয়াউর রহমান উপস্থিত আছেন এবং বাকশালের মন্ত্রী হওয়ার জন্য জিয়াউর রহমান আবেদন করেছেন, সেইগুলোর প্রমাণ আছে। প্রমাণ দেখাতে পারেন না কেন? আমরা তো 71 সালের প্রমাণ দেখাতে পারি। গোলাম আজম মিটিং করতেছে পাকিস্তানিদের সঙ্গে, তখন পত্রিকা দেখাতে পারি, ছবি দেখাতে পারি, ভিডিও দেখাতে পারি। আপনারা কেন পারেন না? সুতরাং এই মুচলেকা প্রধানমন্ত্রী আর এই চপ্পু তথাকথিত আপনাদের তথাকথিত মহামান্য দেশটাকে ধ্বংস করছে। এটা ইউনূসের সঙ্গে যুক্ত ছিল, এখন ইউনূস যেই চলে গেছে, এখন এই মুচলেকা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য, এখন ক্ষমতায় থাকার জন্য সে প্রথম কিন্তু বলছিল যে সে চলে যাবে, তারপরে বলছে সে যে বিএনপি যদি চায় সে তার মেয়াদ পূর্ণ করে যাবে। দেখেন এখানে আরেকটা রাজনৈতিক ষড়যন্ত্র আছে। বিএনপি এরপরে প্রচার করবে এইটা তো আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিল, সে এই কথা বলছে, সুতরাং জনগণকে খাওয়ানোর চেষ্টা করবে। যেটা 75-এর পরবর্তীতে হয়েছিল, যে বঙ্গবন্ধু হত্যার পরে মুস্তাক এবং মুস্তাকের মন্ত্রিসভা অনেক কাজ করেছিল, যেটাকে এখনো বলা হয় যে এইগুলো তো এরা তো আওয়ামী লীগ নেতা। না, আওয়ামী লীগ নেতা ছিল না, এইগুলা আওয়ামী লীগের ভিতরে খপ্পি মেরে থাকা কিছু আলবদর আলসাম ছিল, কিছু মুনাফেক ছিল। আর এই এখনো চপ্পু আরেকটা মুনাফেক। আপনি দেখেন এই আবু সাইদের কথা বলছিলাম, অধ্যাপক আবু সাইদ, এ বঙ্গবন্ধু কন্যার বদৌলতাই তথ্য প্রতিমন্ত্রী ছিলেন 96 সালে। 96 সালে হাবিবুর রহমান হাবিবকে নমিনেশন দেওয়া হয়নি, ডিগবাজি দিয়ে বিএনপি। কি হয়েছে? এখনো পর্যন্ত এমপি হতে পারছে? হাবিবুর রহমান হাবিব পারে নাই। বঙ্গবন্ধুর বাড়ি যেদিন ভাঙা হয়েছিল সেই দিন ওনার সঙ্গে আমি একটা প্রোগ্রাম করেছি। আমি যখন জিজ্ঞেস করেছিলাম বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা মানে কি, জিয়াউর রহমান তো বঙ্গবন্ধুর আন্ডারে সেক্টর কমান্ডার ছিলেন মুক্তিযুদ্ধের সময়, তার মাথায় পেশাব করা হয় না? যখন বীর শ্রেষ্ঠদের মূর্তি ভাঙ্গা হয়, এই বীর শ্রেষ্ঠ তো জিয়াউর রহমান হতে পারতেন, কারণ উনি সেক্টর, উনি তো মারা যেতে পারতেন এই তখন ওনার লাগে না? ওনাদের কোনো উত্তর নেই, কারণ ওনারা হচ্ছে চাটুকার, দালাল, বাটপার। ওনারা নিজেদের স্বার্থ ছাড়া আর কোনো কিছু বোঝে না। ওনারা রাষ্ট্রের স্বার্থ বুঝে না, জনগণের স্বার্থ বুঝে না। ওনারা চায় ক্ষমতা না জনতা, ক্ষমতা। যার জন্য ওনারা বারবার এই দল চেঞ্জ করেছে। এটা চপ্পুর, এটা আর কোনো কিছু না। এটা হচ্ছে যে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে একটা গোলক ধাঁধার ভিতরে ফেলার জন্য, এবং মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করা একটা প্রয়াস ছাড়া আর কিছু না। এই মানুষগুলো মোস্তাকের মতোই, এবং এরা মীর জাফরের মতো, মীর মদনের মতো। সুতরাং এদের অবস্থা ওই একই অবস্থা হবে। মীর জাফর যেভাবে ধুকে মরছিলেন, সেই একই অবস্থা হবে। ক্ষমতা থেকে সরুক, দেখেন কি করে মানুষগুলো। বিএনপি তাদেরকে কি করে দেখেন। বিএনপি এখন তাকে এইগুলি বলাচ্ছে, কারণ বিএনপির তার স্বার্থে ব্যবহার করছে, কিন্তু স্বার্থ যখন ফুরায় যাবে তখন ছুড়ে ফেলে দিবে আস্তা করে। সুতরাং এটা আর কোনো কিছু না। না হলে একজন রাষ্ট্রপতি, উনি নাকি মুক্তিযোদ্ধা। উনি তো তাহলে আখতারুজ্জামানের মতো মুক্তিযোদ্ধা, উনি কর্নেল অলির মতো মুক্তিযোদ্ধা। আমি আপনাদেরকে একটা দিয়েছিলাম বোধহয়, একটা এই কালুরঘাট বেতার কেন্দ্র, তখন বেতার কেন্দ্রটা ছিল মাত্র 10 কিলোওয়াট। আর নিখিল দা ওই অঞ্চলে পড়ালেখা, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। আপনি জেনে দেখবেন যে 1971 সালে কালুরঘাট বেতার কেন্দ্র ছিল মাত্র 10 কিলোওয়াট, যেটা ফেনী থেকেও শোনা যায় না। উনি যে জিয়াউর রহমান সাহেব যে বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা করছেন, এটা আমি অস্বীকার করি না। আমি এইখানে ওনাকে ধন্যবাদ দেই, উনি বীরুত্তম ছিলেন, মুক্তিযুদ্ধ করেছেন, সেইখানে আমি কিন্তু যে জিনিসটা বিএনপি প্রচার করে, সেইখানে আমার কথা, যেটা জিয়াউর রহমান নিজে তার জীবদ্দশায় কোনোদিন বলেন নাই। কোনোদিন দেখাতে পারবেন একটা পত্রিকায় বা কোথাও যে জিয়াউর রহমান নিজে বলেছেন আমি স্বাধীনতার ঘোষক? কোথাও দেখাতে পারবে?
কোথাও দেখাতে পারবে না, কারণ তাদের কাছে প্রমাণ নেই। জিয়াউর রহমান নিজে বলেন নাই, উনি বলেছেন উনি বঙ্গবন্ধুর পক্ষে, বঙ্গবন্ধু ওনাকে বীর উত্তম খেতাব দিয়েছিল। তো ওই যে 10 কিলোমিটার, এরপরে এখন হচ্ছে যে সেটা 100 কিলোমিটার। আপনি বেতার থেকে দেখবেন যে সার্কেল আছে যে 100 কিলোমিটার কত দূর যায়, এটা ঢাকা শোনা যায় না, এবং এইটা পরবর্তীতেও প্রচার করা হয়নি। সুতরাং এই যে যে প্রচার, যে একজন বলে যে আমি ঢাকা থেকে শুনেছিলাম, আমি রাজশাহী থেকে শুনেছিলাম, আমি খুলনা, এইগুলা মিথ্যা বানোয়াট ছাড়া আর কোনো কিছু না। কারণ আপনাকে তো তথ্য প্রমাণ দিতে হবে, তথ্য প্রমাণ দিলে তো আপনার সেটা দেখেন, আমি এখনই পাঠাচ্ছি আপনাকে, আমার কাছে আছে, আমি পাঠাই দিই, আপনি একটু দেখেন, দেখে এটা একটু জনগণকে দেখান যে এখন 100 কিলোমিটারও ওই সার্কেলটা ঢাকা পর্যন্ত আসে না 100 কিলোওয়াটের, আর তখন মাত্র 10 কিলোওয়াট ছিল। সুতরাং এই যে বঙ্গবন্ধু হত্যার পরে যে কারণ যেগুলো হয়েছিল, ক্যারেক্টার অ্যাসাসিনেশন, বঙ্গবন্ধুকে ব্ল্যাক বক্সের ভিতরে রাখা, বঙ্গবন্ধু কোনো কিছু করে নাই, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা চায়নি, এই যে যে বানোয়াট কথাগুলি, যেখানে আসামা আব্দুর রব স্টেজে ছিল, আসামা আব্দুর রব বলছে উনি জয় বাংলা বলে শেষ করেছেন, সেখানে তারা বলছে জয় পাকিস্তান। আর একজন হচ্ছে বুড়া খাটাস ছিল, এই যে আপনার কানা হাশেমের ছেলে বদরুদ্দিন ওমর, মুসলিম লীগার কানা হাশেম, তার ছেলে বদরুদ্দিন, সেও এইগুলো প্রচার করে। যারা স্বাধীনতার পক্ষে ছিল না তারাই এটা প্রচার করে, এছাড়া আর কিছুই না। আমি বঙ্গবন্ধুকে যেমন ছোট করছি না, জিয়াউর রহমানকেও ছোট করছি না। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, সেইটা সত্যি কথা। 27শে মার্চ এর আগে বঙ্গবন্ধু দিয়েছেন, সেইটা পাশ্চাত্যের প্রতিটা পেপার দেখেন না কেন, এবিসি, এনবিসি, আমেরিকার সমস্ত জায়গায় দেখেন প্রচার হয়েছে, ইংল্যান্ডে হয়েছে, সব জায়গায় হয়েছে। আবার এম এ হান্নান যিনি চট্টগ্রাম থেকে ঘোষণা করেছিলেন, এরকম অনেক প্রমাণ আছে। কিন্তু তারপরেও সেনাবাহিনী থেকে একটা দরকার ছিল, সেটা জিয়াউর রহমান করেছেন, আমি ধন্যবাদ জানাই, এবং সেইটার দাবিদার, সেইটার অবশ্যই ওনার প্রাপ্য আছে। এবং বঙ্গবন্ধু যার জন্য ওনাকে কোনোদিন অসম নয়, সেনাবাহিনীর উপপ্রধান করেছিলেন, কিন্তু যেটা উনি না, যেটা ওনার জীবদ্দশায় উনি কোনোদিন ক্লেম করে নাই, সেইটা যখন করা হয় সেটাই খারাপ লাগে। একজন মানুষকে, একজন মুক্তিযোদ্ধাকে ছোট করা হয়। ওসমান হাদির উনি ভারতে আটক হয়েছে এমন একটা নিউজ, তো এই নিউজটা প্রকাশ করেছে বাংলাদেশে আইএসপিআর, কারণটা কি? এটা ভাই দেখেন, আমরা মনে হয় লাস্ট একটা পর্বে আমরা কথা বলছিলাম যে বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের তাদের যখন পদোন্নতি হলো, তখন সেটা নিয়েও বাংলাদেশে ব্যাপক আলোচিত হয়েছিল। তখন আমি একটা বিষয় বলেছিলাম যে সামরিক কর্মকর্তাদের পদোন্নতি এটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হওয়ার কথা, কিন্তু যখন এটা নিয়ে আমাদের আলোচনা করতে হয়, এটা ইন্ডিকেট করে যে মিলিটারি আসলে একটা ডিফেক্টিভ হিসাবে বাংলাদেশের ক্ষমতা এখনো বিদ্যমান। আপনারা দেখেন এখনো কিন্তু তাই হচ্ছে। দেখেন, এটা কোনো স্ট্রাকচারেই আপনার আইএসপিআর থেকে বিবৃতি দেওয়ার কিছু না, এবং তার বিবৃতি দিয়ে দেখলাম যে ডিজিএফআই অর্থাৎ তাদের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে করেছে, যেটার কোনো ধরনের সত্যতা বা কনফার্মেশন কিন্তু তাদের এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স, যারা বেসিক্যালি ওই কথিত বা সন্দেহভাজন আততায়ীকে গ্রেফতার করেছে বলে বলছে, তারা কিন্তু এই জিনিসটা এখন পর্যন্ত স্বীকার করে নাই। এবং এই তথ্যটা কোনো পর্যায়ে আইএসপিআর থেকে আসার কথা না। এই কারণেই এটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, কারণ নিয়মতান্ত্রিক উপায়েও যদি ধরেন ওকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হয়, সেটাও কিন্তু হচ্ছে আমাদের বন্দি বিনিময় চুক্তি বা যেভাবে ফিরিয়ে আনার প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায় কিন্তু সামরিক বাহিনী কোনোভাবেই জড়িত না। কিন্তু তারা মাঝখান থেকে এটা ক্রেডিট নেওয়ার জন্য হোক বা যে কোনো কারণেই হোক, তারা হচ্ছে এই ধরনের এটা করছে। তো দেখেন, আজকে এই নতুন সরকার ফর্ম করেছে, তাও তো প্রায় আপনার কতদিন হয়ে গেল, প্রায় মাসখানেক হতে চলেছে। তারা এখনো কিন্তু আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ক্ষমতায় আছে। তারা কতদিন বাইরে থাকবে এটার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট গাইডলাইন নাই। এখন তাদের মাঠে কাজটা কি সেটার ব্যাপারেও কিন্তু কোনো গাইডলাইন নাই। হ্যাঁ, তারা তাদের মতো করে আছে। কিন্তু আপনারা দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এই ইউনূস শাহী আমলে হয়েছিল, তার কিন্তু কোনো উত্তরণ নাই। অর্থাৎ একটা অ্যাপারেন্টলি ডেমোক্রেটিক একটা গভর্নমেন্ট ফর্ম করেছে, মিলিটারি ক্ষমতায় আছে, তাদের নিজেদের মাঝে পদের পুনর্বিন্যাস হয়েছে, তারপরও আমরা মোটামুটি যে তিমিরে ছিলাম এখনো কিন্তু সেই তিমিরেই আছি। তো এটা তাদের এখতিয়ার বহির্ভূত একটা কাজ, এবং এটা আমাদের জন্য একটা অশনি সংকেত এই কারণে যে দেশের ডেমোক্রেটিক স্ট্রাকচারের বা যে কোনো ইস্যুতে যখন মিলিটারির এই ধরনের পার্টিসিপেশন হয়, সেটা আমাদের আশঙ্কা জাগায় যে বাংলাদেশ আরেকটা পাকিস্তান মডেলের দিকে যাচ্ছে কিনা। আইএসপিআর বলেছে যে তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
এদেরকে আটক করা হয়েছে। তারা ইন্ডিয়ান কাউন্টার পার্টির সঙ্গে কন্ট্যাক্ট এইভাবে আটক হয়েছে। আবার আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলেছেন ভারত এখন পর্যন্ত অফিসিয়ালি আমাদের কাছে কিছু বলে নাই এই বিষয়ে। না, আমি এটাই বলছিলাম ভাই যে পুরোটাই তো এখতিয়ার বহির্ভূত। কারণ হচ্ছে মিলিটারি এজেন্সির সাথে মানে আপনার ধরুন পার্শ্ববর্তী দেশ বা যে কোনো আমাদের যারা আছে বা বন্ধু রাষ্ট্র আছে তাদের মিলিটারির সাথে ওই দেশের মিলিটারি একটা টেকনিক্যাল যোগাযোগ থাকাটাই স্বাভাবিক। তারা বিভিন্ন পর্যায়ে তাদের একটা হচ্ছে যোগাযোগ থাকবে, নিরাপত্তা সংক্রান্ত ইস্যু বলেন, জিও পলিটিক্যাল ইস্যু বলেন, তাদের একটা যোগাযোগ থাকে। এসটিএফ যারা স্পেশাল টাস্ক ফোর্স, যেহেতু আমার কলকাতাতে কাজ করার সুযোগ হয়েছে, তারা কিন্তু পুরোপুরি হচ্ছে কলকাতা পুলিশের আন্ডারে একটা হচ্ছে বিশেষায়িত বাহিনী আর কি। তাদের সাথে গোয়েন্দা মানে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই বলেন বা মিলিটারিদের যোগাযোগ থাকার বিষয়টা অনভিপ্রেত থাকার কথা না, মানে অ্যাজ পার দ্য প্রোটোকল অনুসারে থাকার কথা না। যদি থাকতো তাহলে তারা হচ্ছে তাদের এমআই মিলিটারি ইন্টেলিজেন্স যেটা আছে ইন্ডিয়ান, তাদেরকে হয়তো জানাইতো, তারা সেভাবে করতো। কিন্তু যেভাবে তারা ধরেন হচ্ছে কাইন্ড অফ কি বলে যে ক্রেডিট নেওয়ার জন্য ঝাঁপায় পড়িয়া তাদের গোয়েন্দা সংস্থা বা তথ্যর এই ডিসিমিনেশন কিভাবে হয় সেটা হচ্ছে প্রকাশ করছে, সেটা খুব একটা মানে শোভনীয় লাগছে না আমার কাছে। হ্যাঁ, মানে যে কারণে মূলত তো বোঝা যাচ্ছে যে তারা ক্রেডিট নেওয়ার জন্য এই কাজটা করেছে, কিন্তু এটা আসলে হচ্ছে ক্রেডিট নেওয়ার কোনো কাজ না। এবং যেটা আপনি বললেন যে এখনো ইন্ডিয়ান অথরিটির কাছ থেকে এটা প্রপারলি অফিসিয়ালি চ্যানেলে জানানো হয় নাই, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হয় নাই। যে কোনো বন্দি বিনিময় বা ইন্ডিয়া যেটা হয় সেটা জানার প্রক্রিয়াটা কিরকম, যে বাংলাদেশের হাই কমিশন বা সেখানে ডেপুটি হাই কমিশন আছে, তারা এই সংক্রান্ত একটা তথ্য সংগ্রহ করবে, করে বা তাদেরকে ইনফর্ম করবে, এবং বাংলাদেশ ডেপুটি হাই কমিশন সেটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানাবে। ওইখানকার এসটিএফও কিন্তু সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে না, এটার কোনো চেইন নাই। তারা এই ধরনের মানে বাংলাদেশি কোনো নাগরিক যদি গ্রেফতার হয় এই ধরনের ইস্যুতে তারা হচ্ছে বাংলাদেশের সংশ্লিষ্ট, এটা শুধুমাত্র কলকাতার জন্য না, যে কোনো জায়গায় তাদের সংশ্লিষ্ট হাই কমিশন বা দূতাবাসকে তারা অবহিত করে যে এই ব্যক্তিকে আমরা গ্রেফতার করেছি। তাদের কোনো ধরনের হোয়ার অ্যাবাউটস আর এডিশনাল কোনো ইনফরমেশন থাকলে তারা সেটা হচ্ছে জানতে চায় পোলাইটলি, এন্ড দেন আপনার এমবিসি সেটা হচ্ছে ফরেন মিনিস্ট্রিতে জানতে চাবে। ফরেন মিনিস্ট্রি দায়িত্ব অনুসারে সেটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনবোর্ড করা দরকার বা অন্য কাকে অনবোর্ড করা দরকার, সেভাবে কাজটা হয়। এই কাজটা পুরোটাই আসলে হচ্ছে ক্রেডিট নেওয়ার জন্য, এবং যেহেতু তাদের এখন অ্যাপারেন্টলি কোনো কাজ নাই, এই কাজ দেখানোর জন্য কারা করেছে। এছাড়া এটার কোনো আপনার কূটনৈতিক বলেন আপনার ডিপ্লোমেটিক প্রোটোকল বলেন, কোনো কিছুতেই তাদের এই বক্তব্য বা এই দাবি আসলে সঙ্গতিপূর্ণ না। বিজেপির চিফ যে গিয়েছেন দিল্লিতে, এটার কারণটা কি? এখানে এখন তো তারা বলছে যে ডিজিএফআই চিফ যারা দিল্লিতে গিয়েছিলেন সেই তারা হচ্ছে বেশ কিছু এরকম বন্দি বিনিময় এর মানে বন্দি বিনিময় না, যারা অপরাধী ধরার ব্যাপারে করেছিলেন, তাদের যদি কোনো ধরনের হচ্ছে স্পেসিফিক তথ্য বিনিময় থাকে, গোয়েন্দা সংস্থার কাজের এই ধরনের আউটকাম বা তারা কি ধরনের তথ্য শেয়ার করেছে, কি বলেছে, এই ধরনের বিষয়গুলো যখন হচ্ছে আপনি পাবলিকলি অ্যানাউন্স করবেন, তখন আপনার কাউন্টার পার্ট ভবিষ্যতে আর কখনো বিশ্বাস করবে না। অবভিয়াসলি নিরাপত্তা সংক্রান্ত যে কোনো বিষয়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধান বলেন, এনএসআই এর প্রধান বলেন, তারা পার্শ্ববর্তী দেশে যেতে পারে, এবং আমি যেটা আগেই বলেছি যে তাদের একটা নিয়মতান্ত্রিক রেগুলার যোগাযোগও কিন্তু থাকে, কিন্তু সেটা আপনি কখনো পাবলিকলি বলতে পারেন না যে এসে আমি গিয়ে আসছি, আমি বলে আসার কারণে আপনার হচ্ছে এই গ্রেফতার করেছে। দিস ইজ নট হাউ ইন্টেলিজেন্স ওয়ার্ক। আপনি যখন এই ধরনের কথা বলবেন তখন যে জিনিসটা হবে, পরবর্তীতে ওই কাউন্টার পার্টির সাথে যখন আপনি ডিসকাস করতে যাবেন বা কোনো ইনফরমেশন শেয়ারিং করতে যাবেন, তারা সেই আস্থার জায়গাটা পাবে না, কারণ আপনি আবার পাবলিকলি এখানে এসে বলে দিবেন কিনা বা কি আলোচনা হয়েছে। এটা তো একটা অ্যালার্মিং বিষয় যে আপনার দুটো গোয়েন্দা সংস্থার প্রধান ওখানে গিয়ে কি আলাপ করবে, সেটা তো পাবলিকলি আসারই কথা না। কিন্তু আপনি যদি বিং দ্য হেড অফ দ্য ইন্টেলিজেন্স এজেন্সি এই ধরনের হচ্ছে অ্যানাউন্সমেন্ট পাবলিকলি আপনার অথরিটিকে বলতে সুযোগ দেন, তাহলে সেটা খুবই অনুপ্রীত, এবং সেটা ইন দ্য লং রান এই ইন্টেলিজেন্স নেটওয়ার্ক পরিচালনার ক্ষেত্রে বলেন বা এই পার্শ্ববর্তী দেশের সাথে ইন্টেল শেয়ারিং এর ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতা তৈরি করবে বলে আমি মনে করি। কারণ আপনারা দেখেন হাদির ইস্যুটা তো একটা সেন্সিটিভ ইস্যু। এই ইস্যু নিয়ে বাংলাদেশে হচ্ছে কি ধরনের ইন্ডিয়ান সেন্টিমেন্টকে আপনার হচ্ছে উস্কে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এটাকে কেন্দ্র করে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন এবং হচ্ছে আপনার হাই কমিশন আক্রান্ত হয়েছে, বাংলাদেশে মিটিং মিছিল সমাবেশ হয়েছে। সো এইরকম একটা ডেলিকেট ইস্যু নিয়ে এখানে ইন্টেলিজেন্সের ইন্টারভেন করা বা তাদের কোন ধরনের হচ্ছে বক্তব্য প্রদান করা, এটা খুবই অনভিপ্রেত। মিডিয়াতে রিপোর্ট হয়েছে যে তাদেরকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ রিমান্ডে নেওয়া এই যে প্রসেসটা, আমরা এর আগে একবার দেখেছিলাম পিকে হালদার নামে একজন মানে টাকা পয়সা নিয়ে চলে গিয়েছিলেন ভারতে,
তিনি সেখানে অ্যারেস্ট হয়েছিলেন, মানে সেখানে তার বিচার হয়েছে, তাকেও কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে আনা সম্ভব হয়নি। এখন যদি ভারতীয় আইনি প্রসেসে যায় সেটা একটু কতদিন লাগতে পারে সেটা। দেখেন এখানে বিষয়টা হচ্ছে কি, মানে যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যে কথিত খুনি, কারণ এটা তো এখনো প্রমাণিত না, কারণ এটা নিয়ে হচ্ছে অনেক ধরনের স্পেকুলেশন কিন্তু হয়েছে। সো অপরাধ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত, কারণ এই সরকারের তরফ থেকেই কিন্তু বিগত ইন্টারিম বলেন, আর বর্তমান সরকার এখনো কোনো স্টেটমেন্ট দেয় না, বাট বিগত ইন্টারিমের সময় কিন্তু এই হাদিকে কেন্দ্র করে একটা রাজনীতি করার চেষ্টা করা হয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দেওয়া হয়েছে। সো তাদেরকে ওই গ্রেফতারকৃতকে আমরা অভিযুক্ত খুনি বলতে পারি। প্রক্রিয়াটা কি, ইন্ডিয়ান অথরিটি কিন্তু ইন্ডিয়ার মাটিতে সে কোনো ক্রাইম করে, আনটিল এন্ড আনলেস কোনো ব্যক্তি ইন্ডিয়ার মাটিতে কোনো ক্রাইম করেছে তখন পর্যন্ত তাকে ধরার উপায় আলাদা করে হচ্ছে ধরার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? কারণ হচ্ছে এই ছেলেকে ধরা হয়েছে, তাকে কিন্তু অবৈধ মানে ভিসা ছাড়া সে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে হচ্ছে গ্রেফতার করা হয়েছে। তো এখানে ইস্যু দুইটা, একটা হচ্ছে তারা যদি শতপ্রণোদিত হয়ে গ্রেফতার করে, তারা যদি কেউ অবৈধ অনুপ্রবেশ করে তাকে গ্রেফতার করতে পারে এক, আর নাম্বার টু হচ্ছে তাদের মাটিতে তাদের দেশের ভিতরে যদি তাদের কোনো ল ভায়োলেশন করে সেটার জন্য গ্রেফতার করতে পারে। এবং বিচার কিন্তু তারা শুধুমাত্র এই দুইটা অপরাধের জন্যই করতে পারবে। অর্থাৎ কোনো ক্রাইম যদি ইন্ডিয়াতে করে সেটার জন্য ইন্ডিয়ার দণ্ডবিধি অনুসারে যে ধরনের বিচারের আওতায় আনা দরকার সেটা তারা আনতে পারবে। আর হচ্ছে অবৈধ অনুপ্রবেশের জন্য 6 মাসের একটা আপনার হচ্ছে জেলের একটা বিধান আছে, এবং সেটার উপর ভিত্তি করে মানে ইনিশিয়ালি সে যদি জাস্ট নিজে অবৈধ অনুপ্রবেশ করে সেটার জন্য 6 মাসের জেল, কিন্তু ধরেন তদন্ত করে যদি দেখা যায় যে এই ব্যক্তি এরকম আপনার হচ্ছে পাচারের সাথে যুক্ত আছে বা অন্য কোনো ক্রাইমের সাথে ইনভলভ, তার উপর ভিত্তি করে তার একটা সাজা হতে পারে। এছাড়া কিন্তু বাকিটা হবে কোনো ব্যক্তিকে ধরার পরে তাকে যদি হচ্ছে আপনার দূতাবাস বা হাই কমিশনের মাধ্যমে ওই রাষ্ট্রকে হচ্ছে অ্যাড্রেস করা হয় যে এই ব্যক্তি আমার দেশে এই ক্রাইমের সাথে জড়িত, আমরা তাকে হচ্ছে হ্যান্ড ওভার নিতে চাই, আমরা তাকে হচ্ছে নিয়ে আসতে চাই। সেই ক্ষেত্রে আপনার বন্দি বিনিময়ের যে চুক্তি আছে সেই চুক্তির বিদ্যমান অনুসারে তাকে হচ্ছে আপনার হ্যান্ড ওভার করা হবে। সো ইন্ডিয়ার মাটিতে কিন্তু পিকে হালদারেরও কিন্তু ইন্ডিয়ার মাটিতে যে বিচার হয়েছে সেটা যদি পিকে হালদার ওইখানে মানি লন্ডারিং করে থাকে, ওইখানে তার কাছে হচ্ছে আনওয়ারেন্টেড অ্যামাউন্ট অফ আপনার হচ্ছে কারেন্সি পেয়ে থাকে যেটা থাকার কথা না, সেটার জন্য বিচার হবে। কিন্তু বাংলাদেশ থেকে টাকা পাচারের কোনো বিচার কিন্তু ইন্ডিয়ার অথরিটি করার সুযোগ নাই। একইভাবে এইটা যে অ্যাপারেন্ট একটা হত্যা মামলা, সেটার বিচার কিন্তু ইন্ডিয়ার মাটিতে হওয়ার কোনো সুযোগ নাই। ইন্ডিয়া তাকে গ্রেফতার করেছে তার কাছ থেকে এডিশনাল কোনো তথ্য উদ্ঘাটন করার জন্য, সে কিভাবে গেল, কেন গেল, অবৈধ অনুপ্রবেশটা কি পার্সপেক্টিভে হয়েছে, এই ধরনের তথ্য বা সংক্রান্ত বিষয়ে তারা হচ্ছে জিজ্ঞাসাবাদ করে মামলা হবে অবৈধ অনুপ্রবেশের। এখন সরকার যদি এরকম আইএসপি এর লোক দেখানো বিবৃতি না, সরকার যদি আপনার হচ্ছে সরকারি ভাবে তাদের সাথে যোগাযোগ করে যে এই ব্যক্তি এই ধরনের ক্রাইমের সাথে জড়িত, আমরা জিজ্ঞাসাবাদে যুক্ত থাকতে চাই, তাহলে তারা আপনার হচ্ছে এই সুযোগ দিতে পারে। ইতিপূর্বে আমি যখন হচ্ছে দায়িত্ব পালনকালীন সময়েও কিন্তু একটা আপনার হচ্ছে এরকম একটা ইনসিডেন্ট ঘটেছিল যে বাংলাদেশের একজন এমপি সেখানে কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। তখন কিন্তু ওরাই হচ্ছে আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছিল। বাংলাদেশ থেকে ডিবির গোয়েন্দা দল গিয়েছিল, তারা সেখানে ওইখানকার যে অপরাধীরা আছে তাদেরকে হচ্ছে জিজ্ঞাসাবাদ করেছিল, জিজ্ঞাসাবাদ করে তাদের সাথে সম্পৃক্ত বাংলাদেশে যারা ছিল তাদেরকে গ্রেফতার করতে পেরেছিল। কিন্তু মূল যে অপরাধী ওইখানে ক্রাইমের সাথে জড়িত সেখানে কিন্তু তারা এখনো ইন্ডিয়াতে আছে। সো তাদেরকে ফিরে আনতে হইলে আপনি বন্দি বিনিময় চুক্তির আপনারা যেতে হবে। আর ইন্ডিয়া যে শাস্তি বা যে সাজা দিবে সেটা শুধুমাত্র তার মাটিতে যেটা হওয়া, এদের ক্ষেত্রে খুব সম্ভবত অবৈধ অনুপ্রবেশের দায়ে বা অন্য কোনো যদি আপনার হচ্ছে ধরেন ভুয়া পাসপোর্ট করে থাকে, ভুয়া জাল আপনার ভিসা ব্যবহার করে থাকে, এই ধরনের বিদ্যমান আইনে যে ধরনের সাজা হইতে হওয়ার প্রয়োজন সেই সাজাটা হবে। এটা কি কতদিনের সাজা ধারণা আছে? অবৈধ অনুপ্রবেশ সাধারণত 6 মাসের, জাস্ট একজন ব্যক্তি অবৈধ অনুপ্রবেশ হলে তার 6 মাসের। কিন্তু যেটা বললাম যে ধরেন তার ক্ষেত্রে হচ্ছে আপনার তাকে জিজ্ঞাসাবাদে যদি এই জিনিসটা জানা যায় সে নিজে আসলে এই প্রক্রিয়ার সাথে জড়িত, মানে সে নিজেই হচ্ছে দালাল টাইপের কিছু, সেই ক্ষেত্রে ওই অপরাধ বিবেচনায় এটা বাড়তেও পারে। সো নর্মালি 6 মাসের ক্ষেত্রে হবে। 6 মাসে হওয়ার পরে দেন ইন্ডিয়ান অথরিটি, মানে নর্মাল প্র্যাকটিসটা কি, যে ধরেন বাংলাদেশে কোনো আপনার নাগরিক যদি ইন্ডিয়াতে গিয়ে অপরাধ করে, সেটা যে ধরনের অপরাধ হোক না কেন, অপরাধ করার পরে ইন্ডিয়ান আইন অনুসারে তাদের যে সাজা হওয়ার পরে দেন ইন্ডিয়ান অথরিটি আমাদের হচ্ছে হাই কমিশন বরাবর নিয়মিত লিস্ট পাঠায় যে বাংলাদেশি এই ব্যক্তিটা আপনার হচ্ছে আমাদের এখানে আছে, এই জেল খেটেছে, এই সাজা এই অপরাধের কারণে এই পরিমাণ সাজা কেটেছে, এখন তার সাজার মেয়াদ শেষ, এখন তাদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা।
সেই ক্ষেত্রে হচ্ছে হাই কমিশন থেকে একটা রেগুলার বেসিসে, ধরেন বছরে 3বার 4বার 5বারও হয়, আপনার এই এদেরকে হচ্ছে ফিরিয়ে আনার। সেক্ষেত্রে হাই কমিশন বাংলাদেশ থেকে তার ব্যাপারে খোঁজ খবর নিয়ে তাদের কি অভিযোগ আছে না আছে, প্রয়োজনে তাদের নামে হচ্ছে আপনার ট্রাভেল পাস ইস্যু করে তাদেরকে বেনাপোল দিয়ে আপনার হচ্ছে বাংলাদেশে প্রেরণ করা হয়, বাংলাদেশের অথরিটির কাছে হস্তান্তর করা হয়। আর যদি আপনি আগে ইন্টারভেন করতে চান, যে আপনি যদি এটা এনশিওর করেন যে সে এখানকার একজন ক্রিমিনাল বা তার ব্যাপারে স্পেসিফিক অভিযোগ আছে, ক্রিমিনাল এভিডেন্স আছে, সেটা যদি আপনি ইন্ডিয়ান অথরিটিকে দিয়ে কনভিন্স করতে পারেন, তাইলে সেই সাজার আগেই, অর্থাৎ ইন্ডিয়াতে যে সাজাটা আছে সেটার আগেই ফিরে আনার সুযোগ আছে। একটা নিউজ বেরিয়েছে, বাংলাদেশ ডেপুটি হাই কমিশন কনসুলার অ্যাক্সেস চেয়েছে। এটা কি একটা বাংলাদেশ গভর্নমেন্টের প্রতিনিধিত্ব করা বলা যায়? এটা কনসুলার অ্যাক্সেস চাওয়া মানে হচ্ছে যে এই সংক্রান্ত যে ঘটনা সেখানে হচ্ছে সেটা অফিসিয়ালি তাদের কাছে হচ্ছে জানতে চাওয়া, নট স্পেকুলেশন। এটাই হচ্ছে মানে স্ট্যান্ডার্ড প্রসিডিউর, এভাবে জানতে চাওয়া হয়। এই ধরনের টেনশন হলে কনসুলার অ্যাক্সেস যখন চাবে, তার মানে হচ্ছে এই ঘটনা, তারা যে কাজটা এই সংক্রান্ত বিষয়ে যেগুলো করছে, একে গ্রেফতার করা হইলে বা জিজ্ঞাসাবাদ করা হলে জিজ্ঞাসাবাদের আউটকাম কি না কি, এগুলো তাদেরকে জানতে চাও। এটার জন্য হচ্ছে কনসুলার অ্যাক্সেস চেয়েছে। আরেকটা বিষয়, অন্য একটা বিষয় যাই, হিথ্রো এয়ারপোর্টে সম্প্রতি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম দেখলাম। পররাষ্ট্র উপদেষ্টা হিথ্রো এয়ারপোর্টে আসা সাংবাদিক এবং তার কিছু আত্মীয়জন এদের সমাবেশে ডিক্লেয়ার করলেন বাংলাদেশের অমুক অমুক ব্রিটিশ হাই কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে। এইটার কি প্রতিক্রিয়া হতে পারে পররাষ্ট্র বিভাগের? প্রতিক্রিয়া, এটা হচ্ছে দুই মাত্রিক প্রতিক্রিয়া। একটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টারনাল প্রতিক্রিয়া, আর বাইরের মানুষজনের কাছে আমাদের ইমেজটা কোন জায়গায় যাচ্ছে সেটা একটা প্রতিক্রিয়া। দেখেন, আমি আগেই আপনাকে একটা প্রোগ্রামে বলেছিলাম যে আমরা যেহেতু রেগুলার প্রোগ্রাম করি, রিলেটেড থাকে কথাগুলা, যে তারেক রহমান যে ক্যাবিনেট বাছাই করে নিয়েছে এবং ক্যাবিনেটের পাশাপাশি ধরেন হচ্ছে এডিশনালি আবার উনি অনেকগুলা উপদেষ্টা তাদের মাথার উপর বসাইছে। এদের মাঝে যাদের কথাবার্তা আপনি এখন পর্যন্ত শুনতে পাবেন, প্রত্যেকের মাঝে ফাটাকেষ্ট হওয়ার একটা হচ্ছে টেন্ডেন্সি আছে। মানে এদের কথাবার্তা বা অ্যাড্রেস গুলো এরকম ভাবে করে কাজের থেকে অকাজ বেশি। দেখেন, একটা সরকার পরিবর্তনের পরে, যে কোনো সরকার পরিবর্তনের পরে আপনার দুনিয়ার যে কোনো জায়গা থেকে যে কোনো অ্যাম্বাসেডারকে ফিরিয়ে নিয়ে আসতে পারে, এটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। আপনি অ্যাম্বাসেডার বা যে কোনো কর্মকর্তাকে আনা উচিত না, তার যদি আপনার কোনো অভিযোগ না থাকে, তার নিয়মতান্ত্রিক যে টেনিউর দেওয়ার কথা সেই টেনিউর আপনার ফুলফিল করতে দেওয়া উচিত। বাট তারপর হচ্ছে এটা আমাদের দেশের দীর্ঘদিনের প্র্যাকটিস, সরকার পরিবর্তনের সাথে সাথে গুরুত্বপূর্ণ পদগুলোতে জায়গাগুলোতে পরিবর্তন আনা হয়, আপনি সেটা করলেন। কিন্তু সেটার জন্য একটা অফিসিয়াল প্রসিডিউর আছে। একটা অ্যাম্বাসেডর ইজ নট এ ম্যাটার অফ জোক। একটা অ্যাম্বাসেডর একটা রাষ্ট্রের প্রতিনিধি। এখন আপনি যে দেশে একটা ব্যক্তি, সে ভালো হোক খারাপ হোক, যে দলেরই হোক না কেন, সে একটা সার্টেন টাইম আপনার হচ্ছে সেই দেশের প্রতিনিধি হিসাবে, প্রধান ব্যক্তি হিসেবে, প্রধান কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছে। আপনি সেই মাটিতে দাঁড়ায়া যখন এই ধরনের ভাবে মানে সিরিটি টোনের কথাটা বলেছে যে তাকে প্রত্যাহার করেছে, একটা খুশির খবর আছে, এটা খুবই আপনার অপেশাদার সুলভ। এবং আপনার হচ্ছে নন ডিপ্লোমেটিক ব্যক্তিদের দ্বারা আপনি যদি যখন ডিপ্লোমেটিক কার্যক্রম করাইতে চান, যে ধরনের হচ্ছে আপনার ডিজাস্টার হইতে পারে, এটা একটা ডিজাস্টারের সূচনা। এই যে হুমায়ুন কবির যে ভাষায় কথাবার্তা বলেছে, যার ব্যাপারে বলেছে, ওনার পলিটিক্যাল আইডিওলজি নিয়ে আমার কোনো বক্তব্য নাই, ওনার পারফরমেন্স নিয়ে আমার কোনো বক্তব্য নাই, বাট উনি একজন ডিপ্লোম্যাট, ইতিপূর্বে আরো 2 জায়গায় কাজ করেছেন, উনি একজন কেরিয়ার ডিপ্লোম্যাট, ওনার লম্বা সময় সার্ভ করেছেন বাংলাদেশকে, ভালো করেছেন খারাপ করেছেন তার ডিপার্টমেন্ট দেখার বিষয়, বাট শি সার্ভড আস। তাকে যে ভাষায় অপমান করা হয়েছে নিয়মিত, সেটা কিন্তু যে বিষয়টা হবে, সেটা এই হিথ্রো মাটিতে দাঁড়ায় পড়ার কারণে এখানকার প্রবাসী বলেন, এবং এই বিষয়গুলো তো ধরেন অনেকেই এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগে অনেক জায়গাতেই হচ্ছে মানুষজন জানতে পারে। আমাদের দেশে ডিপ্লোমেসিটা কিভাবে চলতেছে, এটা বাইরের কান্ট্রিরা আমাদেরকে হচ্ছে একটা ধারণা পাবে এই ব্যাপারে, যে এরকম কি ধরনের অপেশাদার লোকদের দিয়া ডিপ্লোমেটিক কার্যক্রম করা হচ্ছে। এখন পরবর্তীতে যখন আমরা অন্যান্য কান্ট্রির সাথে ডিপ্লোমেটিক নেগোসিয়েশন বা টুলে যাব, সেখানে হচ্ছে আমরা লেভারেজ হারাবো, যেন এরা আনপ্রফেশনাল, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে আপনার ডিপ্লোমেটিক কাজ, মূল যে কাজটা, আপনার না হয় 1 জন 2 জন 5 জনকে হচ্ছে ভারপ্রাপ্ত দিয়ে দিলেন, উপদেষ্টা বানাই দিলেন, এই যে ডক্টর ইউনূস যেমন কলমের খোঁচায় একের পর এক লোকজন বসাইছে, বাট আপনি যদি পিওর ডিপ্লোমেসি কাজ করতে চান, পিওর প্রফেশনাল কাজ করতে চান, আপনার প্রফেশনাল লোক লাগবে। তো যে মানুষরা, যারা দীর্ঘদিন, একজন রাষ্ট্রদূত ওভারনাইট রাষ্ট্রদূত হয় না, সে অনেকগুলো ক্যাপাসিটিতে দায়িত্ব পালন করার পরে ফুললি ম্যাচিউরড অবস্থায় জীবনের শেষ ধরেন 10টা বছর উনি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে।
তো যারা ধরেন হচ্ছে কাজ করছে ফরেন মিনিস্ট্রিতে, ফরেন ক্যাডার যারা কাজ করছে, তাদের জন্য এটা প্রচন্ড নেতিবাচক বার্তা দিবে। নেতিবাচক বার্তা দিবে এই কারণে যে আপনি কোনো জায়গায় দায়িত্ব পালন করার কারণে আপনাকে যদি এরকম অপমান অপদস্থ হইতে হয়, এবং একজন নিয়োগ তো একজন পলিটিক্যাল নিয়োগের ব্যক্তির দ্বারা আপনি আপনার সার্ভিস লাইফের পুরা ইজ্জত খোয়াইতে হয় আপনার হচ্ছে এই এরকম বক্তব্যের মাধ্যমে, তখন প্রত্যেকেই আসল কাজ করার থেকে হচ্ছে দলীয় আপনার হচ্ছে দলবাজিটা বেশি করবে। অর্থাৎ যে কোনো মূল্যে এই ধরেন পররাষ্ট্রমন্ত্রী বা এরকম উপদেষ্টাদের তুষ্ট রাখার চেষ্টা করবে যেন এরকম বেইজ্জতি হইতে না হয়। সেক্ষেত্রে আসলে প্রপার ডিপ্লোমেটিক কাজকর্ম কিছুই হবে না। তো এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে তার বিদ্যমান কর্মকর্তাদের মাঝে যেমন একটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে, একই সাথে বাইরের কান্ট্রিগুলা ডিপ্লোমেটিক এরেনাতে এটা একটা ইতিমধ্যে কিন্তু আমাদেরই যে টুকটাক যোগাযোগ আছে এটা খুবই আপনার হচ্ছে, আপনার দেখলাম যে গতকাল বিবিসি বাংলা এটা নিয়ে রিপোর্টও করেছে, যেটা এই চরম অপরাধমূলক কার্যক্রম এটা কিন্তু মোটামুটি ভাবে সকলের মাঝে, হ্যাঁ, এটা ধরেন একটা রিপার্কেশন কিন্তু বাংলাদেশের যে কূটনৈতিক পাড়া গুলশান বলেন, সেখানে বাংলাদেশে কর্মরত যেসব অ্যাম্বাসেডর বা তারা আছে তাদের মাঝেও পড়বে। এটা চরম অপেশাদার একটা কাজ হয়েছে। সো এই যে বললাম যে ডক্টর মানে তারেক রহমানের বর্তমান ক্যাবিনেটে যাদেরই আপনার মুখ খুলতেছে প্রত্যেকে একজন ফাটাকেস্ট, কিন্তু আসলে কাজে লোপটঙ্কা, কাজে কিছু নাই। কিন্তু এই যে ধরেন এটা আপনার অফিসে তাকে চিঠি দেওয়া হবে, ফিরতে আসা বলা হবে, শেষ। আপনার যদি কার বিরুদ্ধে অভিযোগ থাকে, আপনি ডিপার্টমেন্টাল প্রসিডিউর আছে, আপনার সেই প্রসিডিউর অনুসারে যাবেন, অভিযুক্ত হইলে শাস্তি দিবেন, অভিযুক্ত না হইলে তাকে তার মতো করে কাজ করতে দিবেন। এই তো সিম্পল প্রসিডিউর। তো এটা হচ্ছে আসলে ধরেন মানে প্রশাসনকে রাজনৈতিকরণ করার একটা চেষ্টা, বা তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা জোরপূর্বক, যে তুমি আজকে একটা উদাহরণ তৈরি করলাম, এরকম ভাবে যদি আমাকে প্রপার সার্ভিস না দেও, আমাদের কথা না শোনো, তাহলে তোমাদেরকে অন স্পট এরকম ভাবে হচ্ছে আমি টার্মিনেট করে দিব। এইভাবে রাষ্ট্রদূতকে টার্মিনেট করা যায় না, করা উচিত না। কারণটা হচ্ছে আরেকটা বিষয় এখানে খুব জরুরি, একটা রাষ্ট্রদূত কিন্তু সরকার চাইলে নিয়োগ দিতে পারে না, যে জিনিসটা অনেকে হচ্ছে আপনার হচ্ছে হয়তো জানে না। আপনার ধরেন ইউকে তে যদি পরবর্তী রাষ্ট্রদূত নিয়োগ করতে চান, আপনাকে প্রথমে ইউকের কাছ থেকে হচ্ছে আপনার কনসার্ন নিতে হবে। আপনি ইউকের অথরিটির কাছ থেকে হচ্ছে এটার জন্য একটা ব্যক্তির প্রোফাইল সহ পাঠাবেন, তারা যখন হচ্ছে এই ব্যাপারে কনসার্ন দিবে তখন হচ্ছে আপনি তাকে নিয়োগ করতে পারবেন। তাহলে আপনি যখন এই ব্যক্তিকে রাষ্ট্রদূত আপনার হচ্ছে করার জন্য পাঠিয়েছিলেন, সেই আপনি কনসেন্ট পেয়েছেন, প্রয়োজনীয় ডিপ্লোমেটিক কনসেন্ট পেয়েছেন, তারপরে তাকে রাষ্ট্রদূত দিয়েছেন। তার টেনিউর শেষ করার আগে এবং এরকম বিব্রতকর পরিস্থিতিতে তাকে যখন হচ্ছে আপনার ইউকে ছাড়তে হচ্ছে, তখন আপনি পরবর্তীতে যখন ফার্দার কনসেন্টের জন্য আরেকজনকে পাঠাবেন, এই জিনিসটা তো অফিসিয়ালি একটা যোগাযোগ হবে, কেন আগের ব্যক্তিটা 3 বছর বা তার ফুল টেনিউর শেষ করতে পারলো না, কেন তাকে সরায় নেওয়া হলো, তার প্রক্রিয়াটা গুলা কি, এটা কিন্তু ওই হোস্ট কান্ট্রি বিবেচনা করবে। তো ওই হোস্ট কান্ট্রি এগুলো বিবেচনা করে আমাদের দেশ সম্পর্কে সার্বিকভাবে একটা নেতিবাচক ধারণা মানে বৈশ্বিক পরিমণ্ডলে তৈরি হবে। এই হাইকমিশনার সম্পর্কে বিএনপির অভিযোগ সম্পর্কে কিছু ধারণা পাওয়া গেছে? না, তারা যে জিনিসটা বলছে যে এখানে লন্ডন বাংলা একটা কমিউনিটি সেন্টার মানে কমিউনিটি ক্লাব বা কমিউনিটি এরকম আছে, যেখানে তাদের অভিযোগ হচ্ছে এখানে ডিভাইডেড করেছে। আবার তারা বলছে যে আপনার আওয়ামী লীগের দোসর হিসেবে তারা পরিচয় দিয়েছে, অথচ তাকে চেঞ্জ করে আওয়ামী লীগের নিয়োগকৃত রাষ্ট্রদূতকে কিন্তু সরিয়ে দিয়েই তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সো স্পেসিফিক কিন্তু কোনো অভিযোগ নাই, স্পেসিফিক অভিযোগ, আর যদি স্পেসিফিক অভিযোগ থাকেও সেই অভিযোগ অ্যাড্রেস করারও স্পেসিফিক হয়ে আছে। সেটা ছাড়াই এরকম সুনির্দিষ্ট অভিযোগ মানে কমিউনিটিদের কথায়, মানে হুমায়ুন কবির নিজে তো সিলেটের মানুষ, এবং লন্ডনে ধরেন সিলেটের একটা আপনার হচ্ছে বিশাল কমিউনিটি আছে। সো হয়তো ধরেন উনি ওনার ওই জায়গা থেকে কমিউনিটি থেকে কিছু অভিযোগ পেয়েছে, অভিযোগ পেয়ে এই কাজটা করেছে। আদার দেন দ্যাট আমার মনে হয় না যে স্পেসিফিক কোনো আপনার অভিযোগ বলেন বা কারণ ইউনুসের নিয়োগকৃত অনেক লোকজন তো অলরেডি আপনার হচ্ছে এখনো গভর্নমেন্টের বিভিন্ন পর্যায়ে আছে। বিডার আশিক তো এখন হচ্ছে বিডার চেয়ারম্যান আছে, তারেক রহমান তার সাথে মিটিংও করছে, তাই না? খলিলকে যদি মেনে নিতে পারে, হ্যাঁ, আরেকজনের নিয়োগকৃত, সেক্ষেত্রে হচ্ছে একটা রাষ্ট্রদূতকে মানতে না পারে কোন কারণ নাই। সুতরাং এটা কোনো কারণ হইতে পারে না যে আগের সরকার নিয়োগকৃত এই কারণে সহায় দিচ্ছে। বাট ওই যে জিনিসটা বললাম যে আরেকটা জিনিস হচ্ছে যে এখানে একটা ইস্যু বিশেষভাবে কাজ করেছে, যেটা আপনার এই ইউকেতে যেহেতু প্রচুর আপনার হচ্ছে সিলেট ভিত্তিক মানুষজন বা এই কমিউনিটিটা খুবই স্ট্রং, অনেক বড়, এবং হুমায়ুন কবির সিলেটের মানুষ হলে উনি তার ক্ষমতাটা একটু দেখাইলেন যে দেখো আমি কত পাওয়ারফুল, মুখের ঘোষণাতে আছে আমি। এবং এই কারণেই কিন্তু ওনার কমিউনিটির একটা প্রোগ্রাম শেষে হেতুতে তারা সামনে যেভাবে অ্যানাউন্স করেন, খুবই মানে এটা রীতিমতো অভদ্রচিত একটা ভাবে এই কাজটা করলেন। উনি তার ক্ষমতাটা দেখাইলেন আর কি, যে আমি খুব পাওয়ারফুল, এখন আমি চাইলে হচ্ছে এক কথায় রাষ্ট্রদূত চেঞ্জ করে দিতে পারি। তাই তাতে কি হলো, এই সিলেটের প্রত্যেক মানুষজনের তো ধরেন হচ্ছে ইউকে বেসড একটা হচ্ছে কমিউনিটি থাকে, এই কমিউনিটিতে তার একটা উনি যে একটা পাওয়ারফুল লোক সেই বার্তাটা উনি দিতে পারলেন আর কি।
আইসিটির দুর্নীতি খুবই আলোচিত একটা বিষয়। সম্প্রতি অনেক চিফ প্রসিকিউটর আগে সরানো হয়েছে, অনেক প্রসিকিউটর বাদ যাচ্ছেন, কেউ কেউ পদত্যাগ করছেন। কি দাঁড়াচ্ছে এটার ভবিষ্যৎ? দেখেন, এই আইসিটিটা তো পুরাপুরি ব্যবহার করা হয়েছে, মানে তারা আইসিটিটাকে যেভাবে অপারেট করেছে, আপনার 4বার অধ্যাদেশ চেঞ্জ করে 37টা পরিবর্তন আইনে এখানে হচ্ছে আওয়ামী লীগের নেতৃবৃন্দের একটা বিচার ব্যবস্থা করা হয়েছে, এবং এই পুরোটাই ছিল আসলে যুদ্ধাপরাধী বিচারের প্রতিরোধ হিসাবে। এটা প্লেন এন্ড সিম্পল, এটা এখন অনেকজন বুঝতে পারছে। কিন্তু এটার পাশাপাশি তারা যে কাজটা করেছে, ধরেন এখন পর্যন্ত যে অভিযোগগুলো সামনে এসেছে সেই অভিযোগগুলোকে টিপ অফ দ্য আইসবার্গ বললে বেশি বলা হয়ে যাবে। মানে এখন পর্যন্ত কিছুই আসে নাই। তারা এই বিগত 18 মাসে বাংলাদেশের ব্যবসায়ী কোরাম বলেন, বিভিন্ন সেক্টর বলেন, আপনার হচ্ছে ইঞ্জিনিয়ার বলেন, পুলিশ বলেন, মিলিটারির লোকজন বলেন, ব্যবসায়ী, এমন কোনো জায়গা নাই যেখানে তারা চাঁদাবাজি করে না। এই তাজুল গং সরাসরি এই আইসিটিটাকে আসলে হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক চাঁদাবাজির উইপন হিসাবে ব্যবহার করেছে। ইতিমধ্যে আপনার একাধিক অভিযোগ এসেছে। একটা তো ধরেন আজকে কিছুক্ষণ আগে তাদের প্রসিকিউটর পদত্যাগ করলো, সাইমুম রাজা তালুকদার। 1 কোটি টাকা ছিল একজনের কাছে। আমি নিজে কিন্তু হচ্ছে একদম সরাসরি চেকের কপি সহ হচ্ছে দিয়েছিলাম যে এই 25 লক্ষ টাকা আমার জানাশোনা একজন দিতে বাধ্য হয়েছে, যে তাকে মামলা দেখানো হবে না, তাকেও মামলাতে দেওয়া হয়েছে, টাকাও নিয়েছে। এর বাইরে আপনার নাজনীন নাহার যিনি আছে আপনার প্রোগ্রামে, কিন্তু উনি সরাসরি অভিযোগ করেছিল যে 400 কোটি টাকা বা এরকম অ্যামাউন্টের টাকা, এবং তার প্রমাণ হিসেবে এটাও বলেছে যে আপনার ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক এরকম ভাবে একটা অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে সে বের হয়ে যাইতে পারছে। সো ডায়মন্ডের মালিকের ব্যাপারটা ধর উনি জানছে বলে সামনে আসছে। বাংলাদেশের মেজরিটি আওয়ামীপন্থী ব্যবসায়ী না, শুধুমাত্র নিউট্রাল ব্যবসায়ী, তো অনেকেই কিন্তু এই প্রক্রিয়ার ভিতরে হরেনি মাঝে গিয়েছে। তারা যেভাবে কাজটা করেছে আমি আপনাকে বলি, একটা তো সরাসরি মামলা, যারা মামলা করেছে মামলা সংক্রান্ত বিষয়ে আপনার হচ্ছে মামলা থেকে বাদ দিয়ে দিবে, জামিন দিবে, মূল আসামি করবে না, রাজসাক্ষী হওয়ার সুযোগ দিবে, এরকম বিভিন্ন ক্যাপাসিটিতে টাকা নিয়েছে। এটা হচ্ছে মামলার বিষয়। একটা বড় অংশের মানুষজনকে হচ্ছে যে মামলাতে ঢুকায় দেওয়া হবে, মামলাতে ঢুকানো হয় না, জাস্ট মামলাতে ঢুকায় দেওয়া হবে, এই অভিযোগে শত শত মানুষজনের কাছ থেকে তারা টাকা নিয়েছে। এবং টাকা নেওয়ার ক্ষেত্রে তারা অ্যানালাইসিস করে দেখেছে যে কে কেমন টাকা দিতে পারবে। দেখুন অনেকেই আছে, ধরেন হচ্ছে যারা বড় ব্যবসায়ী আছে তার কাছে এরকম একটা অভিযোগ গেল যে আপনি আওয়ামী লীগের ডোনার ছিলেন, এরকম স্পষ্ট তথ্য আমাদের কাছে আছে, এখন তো আপনাকে মামলায় দেওয়া হবে। এই কথা বলে তাকে হচ্ছে 5 কোটি টাকা দেওয়া হইলো। এখন ওই ব্যক্তির সার্বিক প্রপার্টি ধরেন হচ্ছে সে যদি খুবই সম্পদশালী একজন ব্যক্তি হয় এবং কোনো কারণে ধরেন চাইতেছে না হচ্ছে এই ঝামেলার ভিতরে যাওয়া, সে কিন্তু 5 কোটির জায়গায় 2 কোটি দিয়া এই ঝামেলা তার যেতে চায় না। এরকম শত শত মানুষজনের কাছ থেকে হচ্ছে হাজার কোটি টাকার উপরে হচ্ছে নেওয়া হয়েছে, এবং এগুলো সবগুলো কিন্তু একদিন সামনে আসবে, কোনো সন্দেহ নাই। এখানে তো মাত্র জাস্ট আসা শুরু হয়েছে, বাট সামনে আসবে। সো এই পুরো জিনিসটা, এবং এই এটার সাথে কিন্তু সরাসরি স্বয়ং তাজুল জড়িত বলে তাকে সরানো হয়েছে আপনার। তারপরে ধরেন হচ্ছে ওই যে সাইমুম আজকে সামনে আসছে বলে সে পদত্যাগ করেছে। আপনি বলেন যে এটা পরিণতি কি? এই পরিণতির জন্য আসলে আপনার এই বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারকে একটা সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তটা কি? যে তারা এই যে আইসিটি নামে যে একটা কলঙ্ক বাংলাদেশের বিচার ব্যবস্থায় তৈরি করা হয়েছে, সেই কলঙ্কের দায়ভার তারা কন্টিনিউ করবে, না তারা দে উইল এটা একটা অবজেক্টিভলি এটা একটা সমাধান করবে। অবজেক্টিভ সমাধান করলে ইতিমধ্যে যে বিষয়গুলো আসছে, আমি যেটা বললাম যে আমি তো চেকের কপি দিচ্ছি, আপনি খোঁজ নিয়ে দেখেন যে এই চেকের কপিগুলা কবে কখন কারা এই থেকে বেনিফিটেড হয়েছে, তাইলে তো আপনি এখানে আরো একটা বড় চেইন পাবেন। আপনার এই ফোন আলাপ থেকে নিয়ে দেখেন যে এই ব্যক্তি আসলে কারা জড়িত ছিল, ওকে আপনার জিজ্ঞাসাবাদের আওতায় এনে সাইমুম রাজাকে যে সে এই প্রক্রিয়ার সাথে কারা কারা জড়িত ছিল। সো আপনি আইদার এটাকে একটা ওভারহোলমিং করে প্রপার নিয়মতান্ত্রিক উপায়ে আপনার যদি আপনার হচ্ছে একটা সমাধান টানেন, এন্ডিং টানেন, কারণ না হইলে এটার পুরো দায়ভার যে একটা বিচার ব্যবস্থার সাথে মস্করা করা হয়েছে, একটা ক্যাঙ্গো ট্রায়াল করা হয়েছে, এটার দায়ভার কিন্তু বিএনপির উপরে আসবে। কারণ তখন তারা কোনো ধরনের অভিযুক্ত করেই নাই, তারা সর্বতভাবে সাপোর্ট দিয়ে গেছে। এখন যখন এই ধরনের অন্যায় অনিয়মের ব্যাপারগুলো আসবে, তারা তো এখন সরকার প্রধান, তারা যদি এটার ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেয় তাদের দায়ভার তাদের উপরে আসবে। এখন তারাও যদি এটাকে ধরেন মানি মেকিং টুল ব্যবহার করে, কারণ এই যে কনভারসেশন এখানে আমরা শুনলাম যে বর্তমান যে প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে, উনিও ভালো মানুষ, উনি চাইলে আরো পারবে, তাহলে আসলেই তো এটা সত্য কথা। বিএনপি এখন ক্ষমতা, এখন যদি তারা মনে করে যে না আমরা আসলেই প্রাতিষ্ঠানিক ভাবে এরকম জামিন বাণিজ্য করবো, তাদের পক্ষে তো আরো বেশি করা সম্ভব। সো তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা এটাকে কি হিসাবে কাজ করবে, কি করবে। দে শুড মানে পুট এ ফুল স্টপ যদি এটার দায়ভার তারা নিতে না চায়। আর যদি মনে করে যে না এটাও আমরা এই তাজুল গঙের মতো আরেকটা হচ্ছে ব্যবসায়িক উইপন বা পলিটিক্যাল উইপন হিসেবে ব্যবহার করব, যখনই হচ্ছে কাউকে পলিটিক্যালি নিষ্পেষণে আওতায় আনতে হয় তখন আমি এই কার্যক্রম ফাস্ট করে দিব, নাইলে স্লো করে দিব, এটা সাময়িকভাবে হয়তো করা যাবে, কিন্তু ইন দ্য লং রান এটা আসলে কাজ করে না।
আওয়ামী লীগের কিন্তু ওই মার্চ মাসে 3টে কর্মসূচি ছিল, একটা 7ই মার্চ, একটা 17 মার্চ, আর একটা হচ্ছে 26শে মার্চ। 7ই মার্চের কর্মসূচি কিভাবে প্রতিহত করা হচ্ছে সরকারি ভাবে সবাই সেটা জানেন, মবটা সবার সামনে আবার, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন এগুলো মব না, এগুলো কি তাহলে? দেখেন, এই যে মবের তো ধরেন আমরা গত মানে আপনার হচ্ছে 18 মাস এবং এখনকার 1 মাস ধরে মবের অনেক রকম সংজ্ঞা তো আমরা ইতিমধ্যে পাইছি। হচ্ছে ওই ডাস্টবিন শফিক থেকে শুরু করে বিভিন্ন জন বিভিন্ন রকম প্রেশার গ্রুপ বলেন এই বলেন বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ার থেকে না, এটা ক্ষেত্রে আমি দেখলাম, আমি এখন পর্যন্ত যেটা দেখেছি উনি বলেছে যে ঢাকাতে গতকালকে যে কাজটা হয়েছে সেটা মব না, স্পেসিফিক ক্রাইম। এই কথাটা মানে ভালো কথা যদি এখন সে অনুসারে অ্যাক্ট হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে ক্রাইম করার পরেও যে ছেলেকে মারা হয়েছে সেই ছেলেই জেলে, যারা মারছে এখনো বাইরে। সো আপনি এরকম সুগার কোটিং করে ভালো কথা বলা দরকার নাই, খারাপ কথা বলা দরকার নাই, ইউ জাস্ট ডু হোয়াট ইজ নিড টু বি ডান, রাইট? এখন পর্যন্ত সরকার এই যে সরকার ফর্ম করছে তারা ন্যূনতম ডেমোক্রেটিক মূল্যবোধের কোনো পরিচয় দিতে পারে নাই, না তাদের সরকারি প্ল্যানে, না তাদের কার্যক্রমে, বা না তাদের রাজনৈতিক কর্মীদের আচার বা ব্যবহারে। আপনি দেখেন শুধুমাত্র তো 7ই মার্চকে যারা হচ্ছে ভাষণ বাজিয়েছে তাদেরকে গ্রেফতার করাই না, এর আগে এই যে ঢাকার ডিসি, খুব আলোচিত ডিসি মাসুদ, হ্যাঁ, সে দেখলাম 32 নম্বরে গিয়া আপনার হচ্ছে ইভেন সে রবীন্দ্র সরোবরে আশেপাশে মানুষজনের আপনার মোবাইল চেক করতেছে যে কে 32 নম্বর আসছে না আসছে। রাষ্ট্রের কোন আইনে এটাকে স্বীকৃতি দেয় যে আপনি পাবলিক প্লেসে দাঁড়ায় একজন ব্যক্তির হচ্ছে মোবাইল চেঞ্জ করবেন? ভাই যে ও ফাটাগাস্ট হইতে চাচ্ছে, ও সিংহাম হইতে চাচ্ছে, এবং এটা করে যদি হচ্ছে যেহেতু বাড়ি বগুড়া, এটা করে যদি হচ্ছে দীর্ঘদিন এই পদে থাকা যায়, খারাপ কি? সো সকলের মাঝে এই ধরনের টেন্ডেন্সি, কিন্তু বাস্তবতা কাজ হচ্ছে না এখন পর্যন্ত। যে জিনিসটা ইন্ডিকেট করে এবং এটা ওয়ার্ল্ড কমিউনিটি দেখতেছে যে তারা নিজেদেরকে ডেমোক্রেটিক নামে পরিচয় দিল, তাদের মাঝে ডেমোক্রেসির কোনো ধরনের অন্যতম চর্চা নাই। কারণ যে আপনার হচ্ছে একদমই আপনার যে প্রোগ্রামগুলা স্বাভাবিক প্রোগ্রাম, 7ই মার্চ আমাদের জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিনগুলোর মাঝে একটা, যেদিন হচ্ছে আমাদের আসলে স্বাধীনতার বীজটা পরিপূর্ণভাবে হচ্ছে ইন্ডিকেশনটা বাঙালি জাতি পেয়েছিল, সেই দিনের জাস্ট ভাষণ বাজানো নিয়ে তারা যে ধরনের আচরণ করেছে, এবং শুধুমাত্র এখনই না, কিন্তু ইতিপূর্বে 32 নম্বর ভাঙার সময়ও কিন্তু ওই যে তাদের একজন মুক্তিযোদ্ধার ছেলে সাদেক হোসেন খোকা ছেলে, সে নিজে ভেকু পাঠাইছে। সো তাদের পার্সপেক্টিভ অবজারভেশন এখন পর্যন্ত মোটামুটি দেশীয়ভাবে ক্লিয়ার যে তারাও ওই ইউনুসের নিষ্পেষণের যে চক্র ছিল সেটা তারা কন্টিনিউ করবে। এই 7ই মার্চে প্রথম প্রোগ্রামে একটা সফট প্রোগ্রাম বলা যেতে পারে, এই প্রোগ্রামে তাদের যে রাষ্ট্রযন্ত্রের যে আপনার অ্যাটিটিউড, রাষ্ট্রযন্ত্রের যে আপনার পারফরমেন্স আমরা দেখলাম, সেটা নিঃসন্দেহে ডেমোক্রেটিক চেতনার পরিপন্থী। এবং তাদের এটা বুঝতে হবে যে ইউনুস 18 মাসে অনেক কিছু করে পার পেয়ে গেছে, বাট তারা কিন্তু একটা ডেমোক্রেটিক কাপড় গায়ে দিয়েই আছে। সো ওয়ার্ল্ড কমিউনিটি দে আর ওয়াচিং, এবং এটার মানে এটা খুব ভালোভাবে তাদের সরকারের জন্য ভালো হবে না লং রানে। আওয়ামী লীগের মেসেজ পেল, আওয়ামী লীগের অনেকে তো অপেক্ষা করছেন, বিএনপি মনে হয় তাদেরকে একটা স্পেস দেবে। না দেখেন, বিএনপি এটা ধরেন আওয়ামী লীগের হয়তো এটা তো ধরেন একটা অ্যাসপাইরেশন, এটা এক্সপেকটেশন থাকাটাই স্বাভাবিক, থাকাটা আওয়ামী লীগ তরফ থেকে থাকাটা আরো বেশি স্বাভাবিক। তার কারণটা কি, এই 17 বছর আমরা নেতৃত্বাধীন ক্ষমতার সময়ে, হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিতে পলিটিক্যাল টানাপোড়েন হয়, প্রোগ্রাম হয়, আপনার হচ্ছে মানে হরতাল বলেন, মিছিল বলেন, এগুলাতে কিছু ছোটখাটো সহিংসতা হয়, এগুলা হয়। কিন্তু এই 17 বছরে আপনার বিএনপির ম্যাক্সিমাম লোক হচ্ছে আপনার মানে আরামে তাদের বাড়িতে ছিল, ব্যবসা বাণিজ্য করেছে, অর্থাৎ নিয়মিত কাজকর্ম করেছে। আপনি খেয়াল করে দেখেন ওদের যে প্রত্যেকে যে আপনার হচ্ছে হলফনামা যে সম্পদের বিবরণ দিচ্ছে, প্রত্যেকের সম্পদ কয়েক গুণ হয়েছে এই সময়ের ভিতরে। সালাউদ্দিন সাহেব তো বিদেশে থেকে হচ্ছে আপনার সম্পদ বাড়ায় ফেলছে 6 গুণ। তাইলে তাদের তো হচ্ছে কার্যক্রম বা তাদের নিয়মতান্ত্রিক জীবনধারা চলমান ছিল। আপনি দেখেন এই প্রশাসনের প্রত্যেক জায়গায় জায়গায় আজকে হচ্ছে যে গুপ্ত বিএনপি জামাত বের হয়েছে, এগুলো চাকরি পাইছে তো আওয়ামী লীগের সময়, তাই না? সো আওয়ামী লীগ প্রশাসনিক স্ট্রাকচারের ক্ষেত্রে হচ্ছে এই ধরনের আপনার দলীয়করণ করে নাই, রাজনৈতিক একটা সহাবস্থানের জায়গা তৈরি করছিল। সেই জায়গা থেকে যে আমরা যেটা করছি, সেই জায়গা থেকে আমাদের হচ্ছে এই এক্সপেকটেশন আওয়ামী লীগের তরফ থেকে থাকতেই পারে যে হয়তোবা বিএনপি আপনার একটা পজিটিভ টোন, একটা পজিটিভ ভাইব সেট করলেও করতে পারে। যেটা বলা হয়ে থাকে যে 17 বছর তারেক রহমান একটা দুনিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ডেমোক্রেটিক স্ট্রাকচারের একটা কান্ট্রিতে চলে গেছে, কিছু তো শিখার কথা। এখন পর্যন্ত ওইরকম শিখার কোনো নজির আমরা দেখি নাই। ভবিষ্যতে চেঞ্জ হবে কিনা এটা সময় বলবে, বাট এখন পর্যন্ত আসে নাই। আর আমি ব্যক্তিগতভাবে আমার এক্সপেকটেশনটা কম, এই কারণে যে এই বিএনপি ক্ষমতায় থাকার সময় এই দেশে একটা হচ্ছে 21 আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল। সো
এটাকে আপনার হচ্ছে বৃক্ষে তোমার নাম কি ফলে পরিচয়, আনটিল এন্ড আনলেস তারা এই যে 18 মাসে যত ধরনের হচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে অত্যাচার নির্যাতন নিষ্পেষণ হয়েছে, বিশেষ করে দখলদারিত্ব চাঁদাবাজি হয়েছে, তার সিংহভাগ তো হচ্ছে বিএনপি করেছে। কারণ যেহেতু তাদের একদম প্রান্তিক লেভেল পর্যন্ত তাদেরও একটা পলিটিক্যাল, দেশের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে তাদের একটা পলিটিক্যাল স্ট্রাকচার আছে, সেই হিসেবে তারা হচ্ছে এই কাজটা কিন্তু করেছে। সেখানে কিন্তু তারা কখনোই আপনার হচ্ছে পিছপা হয়ে থাকে নাই, এবং যে কারণে তাদের নাম তো হচ্ছে ধরুন টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখলে দলে পরিণত হয়েছে। এখন তারা তাদের দলের এই গুণগত পরিবর্তন করবে কি করবে না তার কথা, বাট আলটিমেটলি আওয়ামী লীগ যারা যেভাবে পাও না কেন, ধরেন এটা একটা পজিটিভ। এখন পর্যন্ত আওয়ামী লীগ অনেক ক্ষেত্রে কিন্তু সহনশীল ভাবেই তার রাজনীতিটা করার চেষ্টা করতেছে। আমরা যদি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি, কোনো ধরনের ধ্বংসাত্মক বা এই ধরনের কোনো কিছু যায়ও নাই, সেভাবেই করছে, কোনো ধরনের বল প্রয়োগের চেষ্টা বা এটাও করে নাই। এটার সব মানুষের তো একটা ধরনের সহ্য ক্ষমতার একটা লিমিট আছে। তো এখন পর্যন্ত যে এক্সপেকটেশন আছে সেই এক্সপেকটেশন বাস্তবায়ন হইলে সেটা দেশের ডেমোক্রেটিক স্ট্রাকচারের জন্য ভালো, না হইলে আবার ধরেন সেটা একটা হচ্ছে আওয়ামী লীগ তার জায়গা থেকে শক্তি সঞ্চয় করবে এবং দেশের মানুষজনের পারসেপশন প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। মানুষজন তার ভুল বুঝতে পারছে যে কি 18 মাসে কি ধরনের আপনার হচ্ছে দুঃশাসনের ভিতরে তারা ছিল। আপনার দেশে একটি ইকোনমিক ক্রাইসিস আসতে যাচ্ছে, ইতিমধ্যে জ্বালানি ক্রাইসিস আছে। সো বাংলাদেশে একটা তো বড় লেভেলের হচ্ছে আসলে আমরা বিপর্যয়ের দিকে যাচ্ছি। ডক্টর ইউনূস আমাদের যে গাড্ডায় ফেলে রাখছেন সেখান থেকে উত্তরণের জন্য এটা দলগত ভাবে শুধু আওয়ামী লীগ না, আপনাকে দেশের 100% লোক কি হচ্ছে আপনাকে সাথে রাখতে হবে। কিন্তু এখন আপনি যদি আওয়ামী লীগের বইলে দেশের অন্তত 40+% মানুষজনকে আপনি বাইরে রেখে যান, আপনি না পারবেন গভর্নমেন্ট অপারেট করতে, না পারবেন হচ্ছে ইকোনমিক স্ট্রাকচারে ইনভেস্ট করতে। কারণ এই মানুষজনের মাঝে তো হচ্ছে ব্যবসায়ী আছে, প্রত্যেক লোক আছে। আপনি আওয়ামী লীগের পন্থী ব্যবসায়ীদেরকে বাদ দিয়ে আপনাদের সেই ইকোনমিক স্ট্রাকচার ঠিক করতে পারবেন? জীবনেও সম্ভব না। সো আপনাকে একটা কমন গ্রাউন্ডে আসতেই হবে। বাট মানে ডক্টর ইউনূস তার তো কোনো আপনার ফিউচার ছিল না। সেই যে তার একবার দেশের রাষ্ট্র ক্ষমতায় বসার দরকার ছিল এই তার বিদেশি বন্ধুদের হাতে এই বেনিফিট গুলো তুলে দেওয়ার জন্য, তার দায়িত্ব তো শেষ। এই দেশ ভবিষ্যতে কোন পর্যায়ে যাবে না যাবে তাতে তার কিছুই আসে যায় না। কিন্তু বিএনপি আওয়ামী লীগ দুইটা বড় দল, তাদের প্রত্যেক অ্যাকশনের একটা রিয়েকশন বা একটা ইন্ডিকেশন ইন ফিউচারে তাদের উপর হচ্ছে এসে বর্তাবে, দায় এসে বর্তাবে। সো এই জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপির প্রতি অ্যাসপিরেশন আছে। যদি তারা সেটা ফুলফিল নাও করে, আওয়ামী লীগ তার নিয়মতান্ত্রিক রাজনৈতিক ধারায় সময়ের প্রয়োজনে আসলে হচ্ছে মাঠে নামবে। বাট যদি বিএনপি করে, এটা বিএনপির জন্য ইন দ্য লং রান ভালো হবে। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি দেশটাকে তার প্রভুদের হাতে তুলে দিলেন, তাকে আমরা দেখছি গুলশানের বাড়ি থেকে এসএসএফ প্রোডাকশনের ইয়েতে যান, গ্রামীণ সেন্টারে যান, বৈঠক করেন, নিউজ ছাপা হচ্ছে। প্রথমে একটা নিউজ ছিল আর্সেনিক মুক্ত পানি দেবেন উনি ওই এলাকাতে। আজকের নিউজটা হচ্ছে গ্রামীণ ইউনিভার্সিটি বিশেষ কিছু শিক্ষা ব্যবস্থা তুলে ধরবে এই দেশের মানুষের কাছে। ইউনূসকে কি একটা এক্সটেনশন হিসেবে দেখেন এই গভর্নমেন্টটাকে, না ইউনূসকে কেন সে এই পাহারাগুলো দিয়ে যাচ্ছে? দেখেন, আমার যে জিনিসটা হচ্ছে আপনার মনে হয় সেটা হচ্ছে ইউনূস এখনো তার একটা এক্সপেকটেশন আছে, বা তাদের যে বিদেশি প্রভু তাদের কাছে তার একটা হচ্ছে হয়তো আলাপ আলোচনা আছে যে তাকে একটা রাষ্ট্রপতি বানাইলেও বানাইতে পারে। কারণ খলিলকে যেভাবে বসায় দেওয়া হয়েছে, এই ধরনের একটা অ্যাসপিরেশন তার থাকার কথা, বা এরকম একটা ইন্ডিকেশন সে হয়তো হচ্ছে পেয়েছে। বা আপনার হচ্ছে তারেক রহমান তো আপনার যখন লন্ডন মিটিং পরবর্তী সময় বলেছিল যে ইউনূসের এই জ্ঞান বুদ্ধিকে তারা ব্যবহার করতে চায়। যদিও ইউনূসের জ্ঞান বুদ্ধি দিয়ে টাকা পাচার বা মানি লন্ডারিং ছাড়া আর কোনো কিছু ব্যবহার করার সুযোগ নাই, বাট এটা সে বলেছিল। তো এটার জন্য হয়তো ওয়াইট করছে। কিন্তু যখন এই ইস্যুটা সেটেল হয়ে যাবে, আমার মনে হয় না যে ইউনূস লং রান থাকবে। বাট এখন যেহেতু তাদের আলোচনায় থাকার দরকার, ইউনূস মিডিয়া মার্কেটিংটা খুব ভালো বোঝে, কখন কি কাজ করা যায় সেই জিনিসটা হচ্ছে আপনার খুব ভালো বোঝে। সো এই কারণে হচ্ছে এই যে কাজগুলো করা, এবং এগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন, দেখবেন যে সে হচ্ছে ওই তার প্রেস সেক্রেটারি শফিককে তো একটা নতুন পত্রিকায় আপনার হচ্ছে ব্যবস্থা করে দিল। সো এগুলার একটা তার হচ্ছে মানে প্যারালাল একটা হচ্ছে মাউথপিস হিসাবে ইউনূসকে পারপাস সার্ভ করার জন্য হচ্ছে কাজে লাগবে। কিন্তু আপনার যে গ্রামীণ ইউনিভার্সিটি বলেন যে দ্রুততার সাথে সে এই পারমিশন গুলো নিয়েছে, আপনি দেখেন কাজ কিন্তু সে করে নাই। তার সে আজীবন বলে আসছে সে উদ্যোক্তা করতে চায়। কেউ একটা কোয়েশ্চেন করেছে যে ডক্টর ইউনূস কয়জন নিজে এমপ্লয়ি তৈরি করেছে, বা তার প্রতিষ্ঠানগুলোতে টোটাল এমপ্লয়ি কয়জন। সো এই যে তার গিমিক, এটা কিন্তু মানুষজন বুঝতে পেরেছে। আর সে যে গ্রামীণ সেন্টার বলে এগুলা কার টাকায় বানানো? এগুলা গ্রামীণ ব্যাংকের টাকায় বানানো। একদিন না একদিন তাকে কিন্তু এগুলো হচ্ছে গ্রামীণ ব্যাংক তথা রাষ্ট্রের কাছে আসবেই। সো তার আগ পর্যন্ত সে যতদিন হচ্ছে ভোগ দখল করতে পারে করুক, এবং যতদিন আলোচনায় থাকা তার দরকার
আলোচনায় থাকা, সেই কাজগুলো করছে মূলত আলোচনায় থাকা, যেন পরবর্তীতে যদি তার একই সাথে প্লাস তার সেফটি এক্সিট বলেন, তার তো এই যে দেখেন এই আইসিটির সাইমুম রাজা বলেন, এগুলো তো সব তারই নিয়োগকৃত। সো এই সারা বাংলাদেশ ছড়ায় ছিটায় তো সে ভাইরাস ছড়াইছে, এদেরকে সেফটি এক্সিট দেওয়ার জন্য একটা সময় দরকার, তাদের নিয়োগকৃত রাষ্ট্রদূতদেরকে ফিরে আনা হচ্ছে, তো এদেরকে একটা সেফটি এক্সিট এনশিওর করে প্লাস তার ফিউচারে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা যদি আসলেই না থাকে, দেন সে ফাইনালি সে একবারে লিভ করবে। প্লাস তার যে প্রপার্টি আছে প্রায় 30,000 কোটি টাকা যে সম্পদ, সেই সম্পদ এরকম লোক দেখানো কিছু কাজ করে আলোচনায় থেকে বাকি সম্পদটা কিভাবে হচ্ছে বিদেশে নিয়ে ট্রান্সফার করা যায়, এটাই তার মূল উদ্দেশ্য। এবং এই কারণেই সে আসলে হচ্ছে এসএসএফ প্রোটোকল সহ আনুষঙ্গিক প্রোটোকল নিয়েছে, যেটা সে রাষ্ট্রীয় ঘোরাটোপে একটা গোপনীয়তার সাথে কাজটা করতে পারে। কারণ সে বিভিআইপি এসএসএফ পাওয়ার কারণে সে বিভিআইপি প্রোটোকল পাবে, বিভিআইপি প্রোটোকল পাইলে সে এই প্রোটোকল দিয়ে বিদেশে কি নিয়ে গেল না আনলো, তার অনেক কিছু আসলে সে হচ্ছে লিমিটেড গোপন করতে পারবে। তো এবং তার গোপন করার মতো অনেক কিছুই আছে। সো বেসিক্যালি এই কাজগুলোর জন্যই সে এখন হচ্ছে রিলেভেন্ট থাকার চেষ্টা করতেছে। এখন সে রিলেভেন্ট না হয়ে গেলে তাদের এই যে ধরেন আশিক বলেন, লুৎফি সিদ্দিকী বলেন, এদের আকাম কম যখন সামনে আসবে, এদেরকে তো একটা মিনিমাম ট্যাকেল দিতে হবে, কারণ নাইলে প্রত্যেকেই তো কোনো না কোনো লিঙ্ক টু ডক্টর ইউনূস। সো এই কাজগুলো যেগুলো হচ্ছে আপনার ওই যে ছেঁড়া সুতা গুলাকে হচ্ছে আবার একসাথে আপনার গুটায় নিয়ে আসার যে কাজটা, এটাই সে করতেছে। সামনে হচ্ছে এই গ্রামীণ নামধারী যে কথাগুলো বলতেছে, এগুলো তার আইওয়াস, যে কাজটা তার সারা জীবন, যে ভণ্ডামিটা সে সারা জীবন করে আসছে, এর বাইরে কিছু না। রাষ্ট্রপতিকে কিভাবে দেখছেন? দেখেন, রাষ্ট্রপতির বাংলাদেশের প্রশাসনিক স্ট্রাকচারেই আমাদের যে হচ্ছে রাষ্ট্রীয় স্ট্রাকচারে আসলে রাষ্ট্রপতির এককভাবে সিদ্ধান্ত গ্রহণের আসলে কোনো সুযোগ নাই, মানে সংবিধানে এই জিনিসটা আসে নাই। তো তার কিছু অ্যাকশনের ব্যাপারে তার আপনার হচ্ছে ইয়া থাকে, কি বলে আপনার তার নিজের লজিক থাকতে পারে যে আমি চাপের মুখে করেছি, আমি অস্ত্রের মুখে করেছি, কিন্তু যে তেলতেলে ভাবে উনার নাতির বয়সী একজনকে 3বার সালাম দিয়ে ফেলছেন 1 মিনিটের মাথায়, তাতে এই ব্যক্তি, মানে আমি পরটাকে বলতেছি না, এই ব্যক্তিটার ব্যাপারে আমার একটা হচ্ছে মানে উষ্মা জন্ম হয়েছে যে মানুষজন আসলে হচ্ছে এতটুকু মেরুদণ্ডহীন কিভাবে হইতে পারে। আপনি তার বক্তব্য নিয়ে আমার কোনো অভিযোগ নাই, কারণ আমি জানি আমার যেহেতু রাষ্ট্রীয় স্ট্রাকচারে আমি কাজ করে আসছি, রাষ্ট্রপতির বক্তব্য যেটা লিখিত বক্তব্য, এখানে তার দাড়ি কমা চেঞ্জ করার কোনো সুযোগ নাই। কিন্তু আপনার এপিয়ারেন্সে, আপনার বক্তব্যে, আপনি যখন সাক্ষাৎকার দিবেন তখন আপনি কি ধরনের বয়ান দেন, সেই জায়গায় তো আপনার বলার সুযোগ আছে। সেই জায়গাতে তার যে হচ্ছে ওই যে তেলে গদগদ মানে গদগদ একটা ভাব, এটা খুবই দৃষ্টিকটু। মানে এক কথা আমি এটা আসলে কথাই বলতে চাই, এটা খুব দৃষ্টিকটু ব্যক্তিটার জন্য, এই পদের জন্য খুব দৃষ্টিকটু। যে রাষ্ট্রপতি আপনার প্রাতিষ্ঠানিকভাবে তো দেশের আপনার হচ্ছে সবচেয়ে বড় পদ, ক্ষমতার লিমিটেশন থাকলেও এটা তো একটা সম্মানের জায়গা এবং এটাকে হচ্ছে গার্জিয়ান সুলভ জায়গা। সেই ব্যক্তিরা যখন হচ্ছে এরকম আসলে ভাবে আচরণ করে, এটা খুবই দুঃখজনক। আমরা শেষ করবো, পলাশ আর কিছু যুক্ত করবেন? আরেকটা লাস্ট একটা বিষয় হচ্ছে আমি একটু ছোট করে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা নিয়ে আমি মেসিভলি কনসার্ন হচ্ছে এই কারণে, আপনি দেখেন যে চাঁদাবাজি তো একটা প্রাতিষ্ঠানিক রূপ পাইছে, আপনি ছিনতাই প্রচন্ড লেভেলে বাড়ছে। আমরা দেখলাম যে পরপর 2 দিনে বাংলাদেশের একজন দুদকের একজন কর্মকর্তা, পুলিশের একজন কর্মকর্তা হচ্ছে আপনার ছিনতাইয়ের শিকার হয়েছে। আজকে দেখলাম বরগুনার পাথরঘাটায় একজন প্রতিবন্ধী ভিক্ষুক তার টাকা পয়সা এবং তার হচ্ছে কান থেকে সোনার গয়না নিয়ে গেছে। আমি এটাকে অ্যালার্মিং বলছি এই কারণে, দেশের সর্বত্র যখন হচ্ছে এগুলা থেকে ধরুন ছিনতাই বা চুরি তো পেটি ক্রাইম বলা হয়, দেশের সর্বত্র যখন এই ক্রাইম গুলো ছড়ায় পড়ে, সেটা কিন্তু একটা বড় রেড ফ্ল্যাগ ইন্ডিকেট করে হচ্ছে যে প্রথমত আইন শৃঙ্খলার প্রতি মানুষজনের বিশ্বাস উঠে গেছে, মানুষজন বেপুরো হয়ে গেছে, এবং একই সাথে তীব্র লেভেলের অভাব বিদ্যমান শুরু হচ্ছে, ইকোনমিক ক্রাইসিস হচ্ছে। সো এই ছোট ছোট ঘটনা, আপনি তো অনেকগুলো উদাহরণ দেওয়া যাবে। আমি আজকে দেখলাম মুন্সিগঞ্জে, আপনি দেখেন 2 এলাকার গ্যাঞ্জাম, এখানে পলিটিক্যাল কিছু নাই, পার্শ্ববর্তী 2 ইয়ার গ্যাঞ্জামের মাঝে রাতের বেলা গোলাগুলি করে 16 জন হচ্ছে আহত হয়েছে, 16 জনকে করা হয়েছে। সো এগুলো ইন্ডিকেট করে যে মানুষজন হচ্ছে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি ন্যূনতম শ্রদ্ধা, ভয় কিছুই নাই। এবং এটা কিন্তু সমাজের চূড়ান্ত লেভেলে এনার্কি তৈরির পূর্ব ধাপ, যে সমাজের মানে ঢাকাতে যেমন হচ্ছে, এই বরগুনার পাথরঘাটায় প্রান্তিক লেভেলেও, যেখানে সোশ্যাল নর্মস গুলো একটু স্ট্রং হয়, মানুষজন চাইলে এই কাজ করে না, কারণ প্রত্যেকে আইডেন্টিফাইড। হ্যাঁ, তো ওই জায়গাতেও যখন হচ্ছে আপনি এরকম ক্রাইম গুলো ছড়াই করতেছে এবং মানুষ যখন হচ্ছে আইনকে বিধ্বংগুলি দেখাচ্ছে রীতিমতো, যে তার মন চাইলে, কালকে আপনি দেখেন বিএনপির এক নেতা পেট্রোল পাম্পে গিয়ে হচ্ছে তেল চাইছে, দিবে না বলে পিস্তলটা বের করে ফেলছে। এটা আপনার 17 বছর কিন্তু ছিলই না। অর্থাৎ আইনের প্রতি এক তো সম্মান না থাকলেও ভয় ছিল, যে আমি আজকে যেই পিস্তলটা বের করতেছি, কালকে আমার লাইসেন্স বাতিল হবে, পরশুদিন হচ্ছে
আমাকে জেলে যাইতে হবে, আমার লাইফ শেষ। আপনি দেখেন কিছুদিন আগে এই চাঁদাবাজির এই যুব দলের এক নেতা সে ফোন করে চাঁদা চাইছে, চাঁদা না দিলে তার বউ এবং পরিবারকে বেডরুমে ঢুকে গুলি করা হবে বলে থ্রেট দেওয়া হয়েছে। এটার ভিডিও রেকর্ড, অডিও রেকর্ড, আমরা সিসিটিভি ফুটেজ সারা বাংলাদেশে মানুষ দেখছে। 16 ঘন্টার ভিতরে এই লোকটা জামিন হয়ে গেছে। তাইলে এই যে একটা আপনার হচ্ছে নৈরাজ্যকর পরিস্থিতি আছে, মানুষজন কিন্তু একটা এক্সপেকটেশন ছিল যে কোনো ফর্মে একটা ডেমোক্রেটিক স্ট্রাকচার আসলে, পলিটিক্যাল স্ট্রাকচার আসলে কোনো না কোনো হচ্ছে পরিবর্তন হবে। আমার কাছে মনে হচ্ছে যে এটা আরো খারাপের দিকে যাচ্ছে। সো এই পয়েন্টটা আমি এই কারণেই আনলাম, আমরা তো একটা ইকোনমিক ক্রাইসিসের দিকে যাচ্ছি, কিন্তু এর আগেই আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ধরনের ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছি, সামনের দিনগুলো আমাদের জন্য আসলেই ভয়াবহ হইতে যাচ্ছে। তো যারা শুনছেন তারা ব্যক্তিগতভাবে নিজের নিরাপত্তা নিজে একটু নিশ্চিত করার চেষ্টা করুন, কারণ আমরা একটা বাজে সময় পার করে যারা আশাবাদী হয়েছিলেন তাদের জন্য এখন পর্যন্ত আশাবাদী কিছু দেখা যাচ্ছে না।